আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত হয়েছে ১৩ জন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হন আরও ১৫ জন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী মারা গেছেন। এ সময় আহত হন আরও ২৫ জন। ফরিদপুর থেকে জাকির হোসেন ও ময়মনসিংহের বিপ্লব বসাকের তথ্য ছবিতে মৌসুমী রহমানের রিপোর্ট। চিত্রটি দেখলেই বোঝা যায় কি ভয়াবহ ছিল এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেছে পিকআপ ভ্যানটি। সকালে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সহ ১১ জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। খোলা পিকআপে ১৫ জন যাত্রী ছিল। এর ভিতরে ১১ জন যাত্রী স্পটে মারা যায়। এর ভিতরে ৬ জন মহিলা, ৩ জন পুরুষ, ২ জন শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী, যার মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য। নিহতদের স্বজনরা জানান বাসে সিট না পেয়ে পিকআপ ভ্যান ভাড়া করে তারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই গাড়ির আগে পিছনে আরো 2টো ইউনিট ছিল, তার পিছনে আমার গাড়িটা ছিল। এই গাড়িটা ওই পিকআপটা এসে এর মাঝ দিয়ে ঘুরাই ফেলাইছে। যাওয়ার পরে এনেদের পড়ে গেছে লোকজন, ওই 2টো ইউনিট এনতে ঘুরে ঘুরেছে। বলি এই গাড়ির হেল্পার এবং ড্রাইভার আর সুপারভাইজার ছিল ওই ইউনিট উঠেছে, উঠে ওরা 2 ইউনিটে বেরোয় চলে গেল। আর আমার গাড়ি পিছনে দাঁড় করে ফেললাম, একটা পিকআপ ছিল, পিকআপও ঘুরে গেল। তখন আমরা দৌড়ে আসলাম। এই যে একটি হৃদয় বিতরক ঘটনা, অলরেডি আমরা এখানে জানেন যে এই 11 জন যে স্পট এখন পর্যন্ত 13 জন মৃত্যুবরণ করেছে। এটি হৃদয় বিতরক ঘটনা। মনে করি যে এই সড়কটাকে আরো বেশি প্রশস্ত করে এবং আবার ডিভাইডার করে লেন করে যদি আলাদা আলাদা গাড়ি চলার ব্যবস্থা করে দিলে তাহলে এই দুর্ঘটনার হাত থেকে মানুষ সামনে আরো রক্ষা পাবে। এই ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। সময়ে মনে হয়েছে তারা লেন ত্যাগ করে একই লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই চালকেরই অসাবধানতা ছিল, কেউ অচেতন থাকতে পারেন। অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয়। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন, আর বলবেন দুর্ঘটনার কারণ কি, এই সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সাথে ধন্যবাদ। ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্যরা সবাই এই দুর্ঘটনার কথা শুনে দ্রুত ছুটে যান এবং এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদের সমবেদনা জানান। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৩ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছে তাদের প্রত্যেকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং তারা মেডিকেল কলেজ হাসপাতালে যে হৃদয় বিদারক ঘটনা ঘটে, মানে এটা না দেখলে বোঝার উপায় নাই। মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে তারা ঈদের পরেই তারা যে ফরিদপুরে আসতেছিল, অনেকেই ঢাকা যাইতেছিল ছুটি শেষ করে, তারা এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে তারা কল্পনাও করতে পারে নাই। এখন যে সড়ক দুর্ঘটনা হয়েছে, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছে মাঝে মধ্যেই এখানে সড়ক দুর্ঘটনা হয়, কারণ এখানে রাস্তার বাঁক আছে এবং রাস্তার সমস্যা আছে। এই বাঁক ঠিক না করলে এবং এই রাস্তা সংস্কার না করলে মাঝে মধ্যেই আপনার সড়ক দুর্ঘটনা ঘটবে এবং ঘটে। এখানে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছে এখানে যদি ডিভাইডার না দেওয়া হয় তাহলে মাঝে মধ্যেই এই সড়ক দুর্ঘটনা ঘটবে এবং তাজা প্রাণগুলি ঝরে যাবে। এবং
এই জন্য সকলেই জানিয়েছে, প্রশাসন এবং সড়ক বিভাগ অন্যান্যরা যারা আছে তাদের সকলে মিলে এই রাস্তাটা ওইখানে প্রশস্ত করে যদি ডিভাইডার করা তাহলে দুর্ঘটনা হয়তো কমবে। এবং পরিবারের সদস্যরা নিয়েছে যে আমাদের এই যে একই পরিবারের 5 জন হারিয়ে আমরা এখন দিশাহারা, আমাদের আয় ক্ষমতা যারা কামাইতো তারাই নিহত হয়েছে। এখন আমরা কিভাবে চলবো? একটা শিশু আছে, তার বাপ মা সকলেই চলে গেছে। এখন এরা কিভাবে বাঁচবে? এরা কিভাবে লালন পালন করবে? এভাবেই তাদের আত্মীয়স্বজনরা হাজারি করে জানাইতেছিল যে এখন আমাদের কি হবে। এভাবেই তারা জানিয়েছে যে এইভাবে যেন আর কোনো পরিবারের সদস্যরা মানে মাতৃহারা পিতৃহারা না হয়, তারা যেন দ্রুত এই সমস্যার সমাধান করে। সাথী জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে বয়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চট্টগ্রামে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রোদে কাজ করা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমের কারণে অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 5 ডিগ্রি বেশি। আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি দাবদাহ। ভ্যাপসা গরমে অস্থির সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের হচ্ছে না কেউই। আজ দুপুর পর্যন্ত এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর উপর দিয়ে বইছে মাঝারি দাবদাহ, ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। গরম খুব অতিষ্ঠ আছি, গাড়ি চালাতে পারতেছি না। অনেক গরম পড়তেছে, বাসায় থাকতে পারতেছি না। গরম পড়তেছে, আমরা নগরবাসীরা অনেক গরমে ভোগান্তিতে পড়তেছি। তারপর ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে। প্রচুর গরম, এত গরমে এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাজশাহীতে তীব্র গরমে জনজীবনে এর কি প্রভাব দেখতে পাচ্ছেন, আর হাসপাতালে এই যে বাড়তি রোগী ভর্তি হচ্ছেন, এই রোগীদের সেবায় হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? সাথে আপনি জানেন যে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের যে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষ কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া তারা কিন্তু আসলে ঘর থেকে আসলে বের হচ্ছেন না। এবং আমি কিছুক্ষণ আগেও আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রাজশাহীতে ঠিক 12:30টার এটি তথ্য যে 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল এবং বাতাসের আর্দ্রতা কিন্তু ছিল 42%। কিন্তু ঠিক 1:30টার পরে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আবারও কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে রাজশাহীতে বর্তমানে যে তাপমাত্রা সেটি কিন্তু 38.8 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এবং 26% বাতাসের আর্দ্রতা রয়েছে। যেহেতু বাতাসের আর্দ্রতা কমেছে এবং যেহেতু তাপমাত্রা বেড়েছে, ফলে কিন্তু ভ্যাপসা যে গরম সেটি কিন্তু তেমনভাবে অনুভূত হবে না, তবে যে গরমের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই অনুভূত হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে গত 3 এপ্রিল কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাধারণ মানুষের কিন্তু যে গরমের যে নিয়ম কানুন সেগুলো কিন্তু মেনে কিন্তু আসলে চলাচলের কথা আসলে বলেছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া যে তথ্য সেটি কিন্তু রাজশাহীতে কিন্তু আরো যে আবহাওয়া তাপমাত্রা সেটি কিন্তু বাড়তে পারে এবং আবহাওয়াবিদরা কিন্তু বলছেন যে এটি কিন্তু 42 যে ডিগ্রি তাপমাত্রা সেটি কিন্তু এবারে কিন্তু পৌঁছাতে পারে। এছাড়াও কিন্তু তারা বলছেন যে এবারে কিন্তু তেমন ভাবে আসলে যে ঝড় বৃষ্টি হওয়ার কথা বা কালবৈশাখী হওয়ার কথা তেমন কিন্তু তারা আসলে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কথাটি আপনি বলেছেন, গত 24 ঘন্টায় আমার কাছে যে তথ্যটি রয়েছে, এই গরমজনিত রোগে এখন পর্যন্ত 47 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে অধিকাংশই কিন্তু বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা। আমরা চিকিৎসকের সাথে কথা বলি, তারা বলছেন যে এই গরমে কিন্তু খাবারের উপর মানুষকে সচেতন হতে হবে এবং খুব একটা প্রয়োজন ছাড়া তারা কিন্তু আসলে ঘর থেকে না বাড়ানোর জন্য কিন্তু আসলে পরামর্শ দিয়েছেন। তো সাথে এই ছিল রাজশাহী থেকে তাপমাত্রার আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে তীব্র গরমে রাজধানীর জনজীবনও বিপর্যস্ত। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। চিকিৎসকরা বলছেন কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। অনিরাপদ পানি ও খাবার গ্রহণের কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এছাড়া অতিরিক্ত গরমে জ্বর, সর্দি, হাঁচি, কাশি সহ বিভিন্ন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তারা।
রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। ক্ষুদ্র এ প্রাণীর উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। কাউন্সিলররা বলছেন মশা নিধনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। তবে জনবল সংকট সহ রয়েছে নানা প্রতিবন্ধকতা। উত্তরের মেয়র বলছেন সিটি কর্পোরেশনের পক্ষে একা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। একে অপরের প্রতি দোষ না চাপিয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনে আজ দ্বিতীয় পর্ব। রাজধানীর উত্তরার বাসিন্দা জাহানারা বেগম। প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মশা। দিনে ও রাতে মশারি ব্যবহার করেও নিস্তার নেই। মশার জ্বালায় আমরা আসলে কোনোভাবেই বসতে পারি না। বাচ্চা কাচ্চা পড়াশোনা করাবো, মশারির ভিতরেও মশা এসে যায়। রাজধানীতে বসবাসরত বেশিরভাগ মানুষের অবস্থা একই রকম। মশারির পাশাপাশি কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে সব সময়। কয়েলের ধোঁয়ায় আবার অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাসের সমস্যা হয়, বুকে ব্যথা হয়, চোখ জ্বালা করে, গলার নালীগুলো জ্বালা করে। ওষুধ দেওয়া হয় কিন্তু এই ওষুধে কোনো লাভ হয় না। আমরা কয়েল জ্বালায় রাখি, কয়েলেও কোনো লাভ হয় না। মশারি টানায় সবসময় থাকতে হয়। কাউন্সিলররা বলছেন মশার কাছে হারিয়ে যাচ্ছে তাদের সব অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে শপথ করিয়েছিল, বলেছিল যে মশাই যেন ভোট না খায়। এমন একটা উপদ্রব বাড়ছে, আবার ডেঙ্গু দেখা দিচ্ছে। আমরা ডেঙ্গু নিয়ে খুব চিন্তিত আছি। প্রথম চ্যালেঞ্জটি আমরা এই মশক নিয়ন্ত্রণ কর্মসূচিটাকে গুরুত্ব সহকারে করেছি। বাস্তবতা হচ্ছে যে জনবল এবং আরও কীটনাশকের প্রয়োজন। ঢাকা উত্তর সিটির মেয়র জানান ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা দরকার। সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনো সময় এটা সম্ভব না। এটিকে আমাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। সকল সংস্থা, সকল অফিস, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাসা বাড়ি সবাইকেই কিন্তু এই অ্যাওয়ারনেস বিল্ড আপে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণে সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুর বিষয়ে তেমন কোনো গুরুত্বই দিচ্ছেন না। গতবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বলেছি আমরা যে একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। তারা এটাকে পাল্টা যুক্তিতেই তারা ব্যস্ত ছিলেন, কিন্তু তারা ব্যবস্থা যা নিয়েছেন সেটা পর্যাপ্ত না। সমন্বিত কার্যক্রম না চলার কারণে একে অপরের উপর দোষ চাপিয়ে তারা নিজের দোষটা স্থাপন করতে চাইছেন। এটা খুবই দুঃখজনক যে এটা সামগ্রিকভাবে সরকার একসাথে কাজ করতে হবে এবং সমগ্র সোসাইটি, সমগ্র সমাজকে একসাথে কাজ করতে হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন দেয়নি শ্রম আপিল ট্রাইব্যুনাল। তার অস্থায়ী জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ MA আউয়াল। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন টার্গেট করে হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনূসকে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আইনজীবী খোরশেদ আলম খানের। AR বাদলের রিপোর্ট। স্থায়ী জামিনের আবেদন করতে শ্রম আপিল ট্রাইব্যুনালে যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শ্রম আইন লঙ্ঘনে 6 মাসের সাজাপ্রাপ্ত 4 জন। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ MA আওয়াল শুনানি শেষে ইউনূস সহ 4 জনের স্থায়ী জামিন দেননি। এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে, তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। কিন্তু কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশেদ আলম খান বলেন আসামি পক্ষের অভিযোগ ভিত্তিহীন। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি, কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন আদালতের প্রতি তিনি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ নিয়ে তার কিছু বলার নেই। আদালত এভাবে হুকুম করে এভাবে আসে, আপনি কিছু মনে করছেন? আমার তো করার কিছু নাই। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের নামে এ মামলা করেন। AR বাদল, RTV, ঢাকা।
উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমেরিকায় গণতন্ত্রের সুযোগও কমেছে, তাই গণতন্ত্র নিয়ে তাদের দেশে তৈরি কোনো প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ চিন্তিত নয়। বিএনপির সব আন্দোলন কর্মসূচি অন্তঃশ্বাস শূন্য, এতে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মওকুফের সময়সীমা শেষ হওয়ায় আগের দামে তেল বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমান দামের চেয়ে অধিক দামে তেল বিক্রি করতে বাণিজ্য সচিব বরাবর চিঠিও দিয়েছেন তারা। তবে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগের দামে তেল বিক্রির কোনো সুযোগ নেই। শুল্ক মওকুফের সময়সীমা শেষ হওয়ায় সব পক্ষের সঙ্গে বসে সমন্বয় করা হবে দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় টাস্কফোর্স কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। পাবনার সাথিয়ার খেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা হয়েছে। সোমবার বিকেলে রাজাপুর রেল স্টেশন চত্বরে এই প্রতিযোগিতা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এ সময় তিনি বলেন, গ্রাম বাংলা ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলা জরুরি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ঢাকা, পাবনা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 50টি ঘোড়া অংশ নেয়। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।